২০১৩ সালের এক নৃশংস হত্যাকাণ্ড যা এক মেধাবী ছাত্রের জীবন কেড়ে নিয়েছিল। কিন্তু ভাবুন তো, এক দশকেরও বেশি সময় পার হয়ে গেছে, অথচ সেই মামলার বিচার আজও শুরুই করা যায়নি। আজকে আমরা তানভীর ত্বকী হত্যাকাণ্ডের সেই ভয়ঙ্কর ঘটনা আর এর বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতার পেছনের কারণগুলো খুঁজে দেখব। তো সবচেয়ে বড় প্রশ্নটা হলো, কেন একজন ব্রিলিয়েন্ট ছাত্রকে এত নির্মমভাবে হত্যা করা হলো? কিন্তু এতগুলো বছর কেটে যাওয়ার পরেও বিচার প্রক্রিয়াটা ঠিক কোন জায়গায় আটকে আছে? এই প্রশ্নের উত্তর খোঁজাটাই আমাদের আজকের আলোচনার মূল উদ্দেশ্য। চলুন প্রথমে পুরো ঘটনাটা একবার দেখিনি। এক দশকেরও বেশি সময় ধরে একটা পরিবার কিভাবে বিচারের আশায় দিন গুনছে, সেই কঠিন বাস্তবতার দিকে একবার তাকানো যাক। সবকিছুর শুরুটা হয়েছিল ২০১৩ সালের ৬ মার্চ। নারায়ণগঞ্জের ১৭ বছর বয়সী ছাত্র তানভীর মোহাম্মদ ত্বকী সেদিন বাসা থেকে বেরিয়েছিলেন, কিন্তু তিনি আর ফিরে আসেননি। এই ঠিক ২ দিন পর ৮ই মার্চ শীতলক্ষা নদীতে তার ক্ষতবিক্ষত লাশ ভেসে ওঠে। তার সারা শরীরে ছিল নির্মম নির্যাতনের স্পষ্ট সব চিহ্ন। এই পাশবিকতা তখন পুরো দেশকে নাড়িয়ে দিয়েছিল। এখন প্রশ্ন হলো, কে ছিল এই তানভীর ত্বকী? কেন তার হত্যাকাণ্ড এতটা আলোড়ন তৈরি করেছিল? আসলে সে শুধু একজন সাধারণ ছাত্র ছিল না, আর তার পরিচয় এই ঘটনাটাকে আরও অনেক বেশি মর্মান্তিক করে তোলে। ত্বকী ছিল অসাধারণ মেধাবী একজন ছাত্র, আর সবচেয়ে দুঃখজনক বিষয়টা কি জানেন? যেদিন সে নিখোঁজ হয় ঠিক সেদিনই তার এ লেভেল পরীক্ষার রেজাল্ট বেরিয়েছিল। ফিজিক্সে সে ৩০০ নম্বরের মধ্যে পেয়েছিল ২৯৭। ভাবা যায় ত্বকীর এই অসামান্য মেধা আর তার সামনে থাকা উজ্জ্বল ভবিষ্যতের সম্ভাবনা তার মৃত্যুকে একটা জাতীয় ট্র্যাজেডিতে পরিণত করে। এটা শুধু একটা হত্যাকাণ্ড ছিল না, এটা ছিল একটা এনর্মাস সম্ভাবনার অপমৃত্যু। আর ঠিক এ কারণে এই মামলাটা মানুষের মনে এতটা গভীরভাবে দাগ কেটে যায়। আচ্ছা, তো এরপর তদন্তে কি হলো? তদন্তের একটা পর্যায়ে এমন এক চাঞ্চল্যকর স্বীকারোক্তি সামনে আসে যা মামলার মোড় প্রায় ঘুরিয়েই দিয়েছিল। এই যে স্ক্রিনে দেখছেন, এটা হলো মামলার এক আসামির দেয়া স্বীকারোক্তির একটা অংশ। সেখানে সরাসরি একজন প্রভাবশালী ব্যক্তির নাম উঠে আসে। বলা হয়েছিল যে ত্বকীকে আজমিরি ওসমানের অফিসে নির্যাতন করা হয়েছিল এবং অভিযুক্ত ব্যক্তি নিজেও সেখানে উপস্থিত ছিলেন। সে স্বীকারোক্তি থেকে হত্যাকাণ্ডের একটা ভয়ঙ্কর চিত্র উঠে আসে। বলা হয় ত্বকীকে প্রথমে অফিসে ডেকে আনা হয়, সেখানে তাকে নির্যাতন করে হত্যা করা হয়। এরপর তার লাশ একটা গাড়ির বুটে ভরে নিয়ে গিয়ে নদীতে ফেলে দেওয়া হয়। মানে পুরো ঘটনাটাই ছিল অত্যন্ত পরিকল্পিত। কিন্তু এখানেই মামলার সবচেয়ে বড় জটিলতাটা তৈরি হয়। যে আসামি এই ডিটেল স্বীকারোক্তি দিয়েছিল, সে পরে কোর্টে গিয়ে সেটা প্রত্যাহার করে নেয়। আর এতেই পুরো তদন্ত প্রক্রিয়াটা একটা বড় ধাক্কা খায়, আর বিচার প্রক্রিয়া আরও অনিশ্চিত হয়ে পড়ে। তাহলে আসল কারণটা কি? এমন একজন মেধাবী ছাত্রকে কেনই বা হত্যা করা হবে? তদন্তকারী আর ত্বকীরই পরিবারের অভিযোগ থেকে যে কারণটা বারবার সামনে এসেছে তা হলো রাজনীতিক প্রতিহিংসা। এই ঘটনার পেছনের মূল দ্বন্দ্বটা বুঝতে হলে আমাদের দুটো পক্ষের দিকে তাকাতে হবে। একদিকে ত্বকীর বাবা রফিউর রাব্বি, যিনি একজন পরিচিত সাংস্কৃতিক কর্মী ও অ্যাক্টিভিস্ট, আর অন্যদিকে নারায়ণগঞ্জের অত্যন্ত প্রভাবশালী ওসমান পরিবার। ত্বকীর বাবা রফিউর রাব্বি বিভিন্ন সামাজিক অন্যায়ের বিরুদ্ধে বেশ সোচ্চার ছিলেন। তিনি যেমন স্থানীয় পরিবহনের ভাড়া বাড়ানোর প্রতিবাদ করেছেন, তেমনি অবৈধ জমি দখলের বিরুদ্ধেও আন্দোলন করেছেন। এমনকি সিটি কর্পোরেশন নির্বাচনে তিনি ওসমান পরিবারের প্রার্থীর সরাসরি বিরোধিতা করেছিলেন। তদন্তকারীদের ধারণাটা ছিল খুবই পরিষ্কার এবং ভয়ঙ্কর। তারা মনে করেন এই হত্যাকাণ্ডটি ছিল আসলে রফিউর রাব্বিকে তার প্রতিবাদী ভূমিকার জন্য একটা চরম শাস্তি দেওয়ার চেষ্টা। তার সবচেয়ে আদরের, সবচেয়ে সম্ভাবনাময় সন্তানকে কেড়ে নিয়ে তাকে একটা বার্তা দেওয়া হয়েছিল। এটা কোনো বিচ্ছিন্ন অপরাধ ছিল না, ছিল ক্ষমতার আস্ফালনে ঘটানো এক নির্মম রাজনৈতিক প্রতিশোধ। তো সবকিছুর পর এখন মূল প্রশ্নে আসা যাক, বিচারের এই দীর্ঘসূত্রিতা কেন? এক দশকেরও বেশি সময় কেটে গেল, কিন্তু কেন চার্জশিট দেয়া হলো না? কেন বিচার শুরু হলো না? এই টাইমলাইনটা একবার দেখুন। ২০১৩ সালে হত্যাকাণ্ড, ২০১৪ সালের সেই চাঞ্চল্যকর স্বীকারোক্তি, আর তারপর একটা লম্বা গভীর নীরবতা। বছরের পর বছর কেটে গেছে। সম্প্রতি কিছু গ্রেফতারের খবর শোনা গেলেও চার্জশিট জমা দেওয়ার সেই একই পুরনো আশ্বাস শীঘ্রই আসছে। এটা যেন একটা অন্তহীন প্রতিধ্বনি হয়ে গেছে। এই দীর্ঘসূত্রিটা কি নিছকই প্রশাসনিক জটিলতা, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? প্রশ্নটা কিন্তু থেকেই যায়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বছরের পর বছর ধরে একটাই কথা আমরা শুনে আসছি, তদন্ত শেষ পর্যায়ে শীঘ্রই চার্জশিট দেওয়া হবে। কিন্তু এই শীঘ্রই যে কবে আসবে তার কোনো উত্তর নেই। আশ্বাস আর বাস্তবতার এই বিশাল ফারাক
বিচার ব্যবস্থার ওপর মানুষের আস্থাকেই কমিয়ে দেয়। অথচ দেখুন, রাজপথে কিন্তু বিচারের দাবিতে একটানা সোচ্চার থেকেছে সাধারণ মানুষ, দেশের শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবীরা। প্রতি বছর ত্বকীর জন্মদিনে তার মৃত্যুবার্ষিকীতে প্রতিবাদের মোমবাতি জ্বলে ওঠে। কিন্তু এত জনমত, এত চাপ, সবকিছুকে উপেক্ষা করে বিচার প্রক্রিয়াটা আজও থমকে আছে। এটা শুধু হতাশাজনকই নয়, রীতিমতো উদ্বেগজনক। সবশেষে আসুন সংক্ষেপে আলোচনা করি কেন একটা হত্যাকাণ্ড হয়েও ত্বকী হত্যা মামলাটি আমাদের পুরো সমাজের জন্য এত বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দেখুন, এই মামলাটা আসলে শুধু একটা হত্যাকাণ্ড নয়, এটা আমাদের সমাজের কয়েকটা কঠিন সত্যকে আয়নার মতো সামনে নিয়ে আসে। প্রথমত, রাজনৈতিক ক্ষমতার চূড়ান্ত অপব্যবহারের অভিযোগ। দ্বিতীয়ত, বিচার প্রক্রিয়ার এই দীর্ঘসূত্রিতা কি এক ধরনের দায়মুক্ত সংস্কৃতি তৈরি করছে। তৃতীয়ত, হত্যাকাণ্ডের সময়কার সেই অবর্ণনীয় নৃশংসতা। আর সবশেষে এই ঘটনা নিয়ে কথা বলার কারণে গণমাধ্যমের উপরেও হামলার অভিযোগ উঠেছে। আর ঠিক এই কারণগুলোতেই ত্বকী হত্যা মামলাটি আজ আর শুধু একটা পরিবারের বিচার চাওয়ার লড়াইয়ে সীমাবদ্ধ নেই। এটা দেশের বিচার ব্যবস্থা, নাগরিকের নিরাপত্তা এবং গভীরভাবে প্রথিত রাজনৈতিক ক্ষমতার বিরুদ্ধে সাধারণ মানুষের প্রতিবাদের এক জ্বলন্ত প্রতীকে পরিণত হয়েছে। আমরা এই বিশ্লেষণটি শেষ করছি একটা খুব সহজ কিন্তু একই সাথে খুব ভারী একটা প্রশ্ন দিয়ে। যখন অভিযুক্তের তালিকায় থাকেন প্রভাবশালী এবং ক্ষমতাধর ব্যক্তিরা, তখন সাধারণ মানুষের জন্য ন্যায় বিচার নিশ্চিত করার আসল দায়িত্বটা কার? এই প্রশ্নটা আমাদের সবার ভাবনার জন্য রইল।